বিষয়টা হচ্ছে যে এইটা এখন একটা বিতর্কিত বিষয় হয়ে গেছে, আপনারা সবাই জানেন, এবং বিভিন্ন জায়গাতে সারা ভারতবর্ষে এটা আলোড়ন ফেলেছে এই যে বিএলওর কর্তব্য নিয়ে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে দীপ্রাহরিক শুভেচ্ছা জানাই। আমি স্বপন মণ্ডল, ভোটকর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক। এই ভোটকর্মী ঐক্যমঞ্চ সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক মঞ্চ, মূলত ভোটকর্মীদের নিয়ে, যারা ভোটের ডিউটি করেন বা এই ধরনের বিএলও ডিউটি করেন তাদেরকে নিয়েই কিন্তু এই মঞ্চটা তৈরি করা হয়েছিল মূলত 2019 সালের লোকসভা নির্বাচনের আগে। এখনও পর্যন্ত আমরা অরাজনৈতিক চরিত্র বজায় রেখে কাজটা করে চলেছি এবং বিভিন্ন সময় যারা ভোটকর্মী আছেন, ভোটকর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে লড়াই করা, সব কিছু নিয়ে কিন্তু আমরা আন্দোলনটা করেছি এবং করছিও। বর্তমানে যেটা বিষয় বলার আর কি, সেটা বেশ কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের মাধ্যমে যারা যারা বিভিন্ন জেলাতে ইতিমধ্যে বিএলও ডিউটির জন্য চিঠি পেয়েছেন বা ট্রেনিংয়ের জন্য চিঠি পেয়েছেন, তাদের প্রত্যেকের কাছে এই বিষয়টা পৌঁছে দিতে হবে, কারণ এই বিষয়টা সত্যি সত্যি একটা খুব সিরিয়াস দিকে যাচ্ছে আর কি। প্রথমেই আমরা বলি যে বিহারে যখন এই যে এসআইআর চলছিল, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ নির্বাচন কমিশন যখন চালাচ্ছিল, তখন আমরা কিন্তু ঠিক জুলাই মাসের 3 তারিখে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিহার থেকে আমরা খবর পাচ্ছিলাম। সংবাদ মাধ্যমের মাধ্যমে যেমন খবর পাচ্ছিলাম, আমাদের লোকেরা যারা বিহারে আছেন, মানে আমাদের সঙ্গে বিভিন্নভাবে গণসংগঠনগতভাবে বা অন্য কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত লোকেরা যারা বিহারের বাসিন্দা বা বিহার থেকে যারা পশ্চিমবাংলায় এসছেন, যাতায়াত আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা যেটা জানতে পেরেছিলাম যে এই ঘটনাগুলো ঘটছে বিহারে। বিহারে ইতিমধ্যে আপনারা জানেন যে এসআইআর কমপ্লিট হয়ে গেছে এবং তার একটা ড্রাফট ভোটার তালিকা প্রকাশ হবে বা হয়েছে। সেখানে যেটা তথ্যটা উঠে এসছে, সেই তথ্যটা আমি আপনাদের সামনে একটু রাখার চেষ্টা করছি। এই বিএলওরা যারা রিপোর্ট করেছিলেন বা বিএলওরা যারা কাজ করেছিলেন কয়েক মাস ধরে আর কি, তাদের কাজের ফলে এবং তাদের পরিশ্রমের ফলে একটা রিফ্লেকশন আমরা যেটা নির্বাচন কমিশনের রিপোর্টের মধ্যে পাচ্ছি, বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। আমি প্রথমেই বলি যে এই তথ্য সত্যি কি মিথ্যা সেটা আমরা যাচাই করিনি, কিন্তু আমরা সংবাদ মাধ্যম থেকে এবং বিভিন্ন সূত্রে পাওয়া যে খবরগুলো সেটা আমরা দিচ্ছি। সেটা হচ্ছে যে বিহারে যে ভোটার তালিকা ছিল তার থেকে প্রায় 65.2 লাখ ভোটার এক্সক্লুডেড হবে, লাইকলি টু বি এক্সক্লুডেড, মানে হচ্ছে এরা বাদ যাবে। 65 লক্ষের ওপরে ভোটার বাদ যাবে একটা রাজ্যে। আমরা কল্পনাই করতে পারছি না, আমরা ইমাজিনই করতে পারছি না যে এরকম ধরনের কোনো একটা ঘটনা ঘটতে পারে। এর মধ্যে একটা ভাগ করা হয়েছে যে এগুলো কী কী ক্যাটাগরিতে বাদ যাচ্ছে। প্রথম ক্যাটাগরি যেটা বলা হয়েছে যে 22 লাখ হচ্ছে ভোটার ছিল ভোটার লিস্টে যাদের নাম ছিল, এরা হচ্ছে মৃত ভোটার, ডেড ভোটার। একটা রাজ্যে মৃত ভোটার তালিকায় ছিল 22 লক্ষ। মানে এই গত বছরই আমরা জানি যে লোকসভা নির্বাচন হয়েছে এবং বিহার থেকে কেন্দ্রের যে দল শাসন করছে বিজেপি এবং তাদের জোট, এনডিএ জোট যেটাকে বলা হয়, তারা কিন্তু মেজরিটি আসন পেয়েছে, অনেক আসন পেয়েছে। তাহলে এই যে মৃত ভোটার যারা ছিল তাদের ভোট হয়তো অন্যভাবে দেওয়াও হয়েছে, হতে পারে, এই আশঙ্কা আমরা করছি, তারা সেটা পেয়েছে সে ভোটটা। 35 লক্ষ ভোটার পার্মানেন্টলি শিফটেড টু আউটসাইড বিহার। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 35 লক্ষ ভোটার তারা বিহারের বাইরে বসবাস করেন পার্মানেন্টলি, স্থায়ীভাবে। এটা এই ব্যাপারটা নিয়ে বিতর্ক চলছে যে কেউ কেউ বলছেন যে বিএলওরা যখন গিয়েছিলেন তাদেরকে খুঁজে পাননি, তাদের ট্রেস করতে পারেননি, বা স্থানীয় মানুষরা কেউ বলেছেন যে তারা এখানে থাকেন না, চলে গেছেন অন্য রাজ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন, এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। কিন্তু যেটা আমরা বুঝতে পারছি তার রিফ্লেকশনটা ভোটার লিস্টে আসছে,
সেটা হচ্ছে যে 35 লক্ষ ভোটার স্থায়ীভাবে বিহারের বাইরে চলে গেছে। তারপরে একটা ডেটা দিয়েছে যে 7 লক্ষ ভোটার এনলিস্টেড ইন 2 প্লেসেস। এটা সম্পূর্ণ বেআইনি কাজ। 2 জায়গায় ভোটার হওয়া যায় না। মানে ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলে কর্মসূত্রে আছি অথচ বিহারের বাসিন্দা, আমি ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্টেও নাম লিখিয়ে রেখেছি, আবার ওখানে বিহারের ভোটার লিস্টেও নাম লিখিয়ে রেখেছি। 2 জায়গায় ভোটার লিস্টে নাম থাকা যায় না, এটা সম্পূর্ণ বেআইনি। যদি এটা সত্যি সত্যি হয় আমরা এটাকে বাদ দেওয়ার পক্ষে। আর সবচেয়ে কম যেটা সেটা হচ্ছে 1,20,000 আর ইয়েট টু সাবমিট দেয়ার ফর্ম। এখনও পর্যন্ত তারা ফর্মটা দেয়নি, যে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে এসআইআরের জন্য। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, এই যে 65 লক্ষের উপরে যে ভোটার তালিকা থেকে বাদ যাবে, যেটা তথ্যটা ওরা দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বিহারে, সেখানে দেখা যাচ্ছে যে 65 লক্ষের কাছাকাছি ভোটার বাদ যাচ্ছে। এই ভোটাররাই কিন্তু 2024 সালে ভোট দিয়েছে এবং তার মেজরিটি একটা মোদী সরকারকে ভোট দিয়েছে। এখন তারা মনে করছে যে এদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া উচিত। যদিও নিয়ম অনুযায়ী, মানে যে সত্যি নিয়মটা আমরা যে জানি, নির্বাচন কমিশনের যে নিয়ম আছে আর কি, যে কী কারণে ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে, তাতে করে এই যে নিয়মগুলোর কথা বলা আছে, এই নিয়মগুলো মেনেই কিন্তু বাদ দেওয়া দরকার, এটা আমরা মনে করি। এটাই নিয়ম আছে নির্বাচন কমিশনের। তাহলে 2024 সালের ভোটের আগে, লোকসভা ভোটের আগে যখন ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, তখন তাহলে এই নামগুলো, এই 65 লক্ষ ভোটার যারা ছিলেন তাদের নামটা বাদ যায়নি কেন? এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকবে আমাদের। বিএলও যারা কর্মী আছেন তারাও নিশ্চয়ই এটা প্রশ্নটা করবেন যে 2024 সালের নির্বাচনের আগে এই 65 লক্ষ ভোটার লিস্ট থেকে বাদ যায়নি কেন? এটা তো গেল একটা ব্যাপার। এবার আমি মূলত যেটা বলবো আর কি, সেটা হচ্ছে আমাদের বিএলও ডিউটি যেটা দেওয়া হচ্ছে ব্যাপকভাবে রাজ্যের প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষক পর্যন্ত তাদেরকে ভোটার লিস্টে ওই যে সংশোধন যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিউর জন্য তাদেরকে নেওয়া হচ্ছে, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। শোনা কেন, দেখা যাচ্ছে ট্রেনিং দিচ্ছে আর কি। প্রথমে আমরা বলি যে এই যে দেখুন বিহারে যে এসআইআরটা হলো, তাতে বিএলওদের কী অবস্থানটা আমি বলে দিচ্ছি। এখানে যে তথ্য আমরা পেয়েছি, তাতে করে কর্তব্যে গাফিলতি বা ভুল তথ্য দেওয়ার জন্য 403 জন বিএলওকে, মানে বুথ লেভেল অফিসার যারা, 403 জন বিএলওর নামে এফআইআর করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে। তার মধ্যে 53 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বিএলওকে গ্রেপ্তার করা হয়েছে। আর 60 জন বিএলওকে, এটা মনে রাখুন ভালো করে, সাসপেন্ড করে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এই ডেটাটা আমি আরেকবার পড়ে দিতে চাইছি, যারা বিএলও যদি কেউ দেখে থাকেন বা দেখতে থাকেন, পরবর্তীকালে যদি পৌঁছয় কারো কাছে এই ভিডিওটা আর কি, তারা শেয়ার করে জানিয়ে দেবেন। বিহারে যারা বিএলও ডিউটি করছিলেন তাদের মধ্যে 403 জনকে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, 53 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 60 জনকে সাসপেন্ড করে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, তাই না? এখন প্রশ্নটা হচ্ছে যে প্রথমে যে প্রশ্নটা উঠবে যেটা, যে এই যে বিএলও ডিউটিটা করাটা কি বাধ্যতামূলক? শিক্ষকদের, বিশেষ করে শিক্ষিকাদের এই ডিউটি করাটা কি বাধ্যতামূলক? আমি প্রথম উত্তরটা বলবো না। কারণ আপনারা সবাই জানেন যে কেন্দ্রের যে নয়া শিক্ষানীতি চালু হয়েছে, সেই নয়া শিক্ষানীতির একটা চ্যাপ্টারে পরিষ্কার করে বলা হয়েছে শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কোনো কাজে ব্যবহার করা যাবে না। এটা আমরা একাধিকবার বলেছি। এবং বিহারে আরেকটা কথা আমি উল্লেখ করে রাখি এই প্রসঙ্গে, যে বিহারে যখন এই এসআইআর চলছিল, আমরা যে খবরগুলো পাচ্ছিলাম বিহার থেকে, আমরা অনুমান করতে পারছিলাম, আশঙ্কা করছিলাম যে আমাদের রাজ্যেও কিন্তু সেই ঘটনা ঘটতে যাচ্ছে। এবং সেই কারণেই, এবং শিক্ষকদের দিয়ে যে এই কাজটা করাবে সেটাও আমরা কিন্তু আন্দাজ করেছিলাম আগে। সেই জন্যই আমরা মিস্টার গণেশ কুমার, ভারতের নির্বাচন কমিশনের যে এখন প্রধান আর কি, তাকে আমরা জুলাই মাসের 3 তারিখে আমরা একটা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আপনারা কেন্দ্রের শিক্ষানীতিতে যে কথাটা বলা আছে যে শিক্ষকদের
নির্বাচনের কাজে বা অন্য কোনো কাজে, শিক্ষা বহির্ভূত কাজে ব্যবহার করা যাবে না, সেই নিয়মটা মেনে চলুন এবং শিক্ষকদের বিএলও ডিউটি থেকে অব্যাহতি দিন। কারণ আমরা জানি যে নির্বাচন কমিশন যে আইনের বলে আজকে এই ডিউটিগুলো আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে 1950 সালে, আর সেটা একটা নিয়ম ছিল, এটা ঘটনা অস্বীকার করা যাবে না। কিন্তু 2020 সালের পরে নয়া শিক্ষানীতি চালু হয়ে যাওয়ার পরে এই নিয়মটা কিন্তু আর কার্যকরী থাকে না। কারণটা আমি বলছি যে শিক্ষা এখন কিন্তু মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, আর বিএলও ডিউটি করাটা হচ্ছে একটা ডিউটির মধ্যে পড়ে। কনস্টিটিউশনাল আমাদের যদি সংবিধানের কথা বলি তাহলে ফান্ডামেন্টাল রাইটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না ডিউটিটা বেশি গুরুত্বপূর্ণ? রাইটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে শিক্ষার অধিকার আইন এই কেন্দ্রীয় সরকার সংশোধন করে 14 বছর থেকে 18 বছর পর্যন্ত প্রসারিত করেছে। তার মানে একেবারে হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত শিক্ষার আইন, অধিকার আইন কিন্তু বলবৎ হয়েছে। আর 2 নম্বর ব্যাপার, প্রি প্রাইমারি সেকশন যেটা, সেই সেকশনটাকেও কিন্তু শিক্ষার অধিকার আইনে নিয়ে আসা হয়েছে। তাহলে একবারে প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার অধিকার আইনের মধ্যে আছে, এবং শিক্ষার অধিকার আইন এখন হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকারকে খর্ব করে আমরা নিশ্চয়ই কর্তব্য পালন করতে যাব, এটা কখনো আমাদের কাছে কাম্য নয়, এটা আইনসম্মত নয়, সংবিধান সম্মত নয়, সংবিধান বিরোধী। যারা আমাদেরকে জোর করে বিএলও ডিউটি দেওয়ার চেষ্টা দিচ্ছেন সেটা সংবিধান বিরোধী কাজ করছেন, এটা নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। প্রশ্নটা হচ্ছে দেখুন যে কেন্দ্র আইন করেছে, এটা আমরা সবাই জানি, কেন্দ্র মানছে না। আমরা কেন্দ্রের কাছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি, তারা কোনো রেসপন্স করছে না। কিন্তু রাজ্যেরও তো একটা ভূমিকা থাকে, রাজ্য সরকারের ভূমিকা থাকে, শিক্ষা দপ্তরের একটা ভূমিকা থাকে, শিক্ষামন্ত্রীর একটা ভূমিকা থাকে। তারা কি ভূমিকা পালন করছে? কয়েকদিন আগে শুনলাম যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নাকি বলেছে যে শিক্ষকদের বিএলও ডিউটি দেওয়া যাবে না। তারা কিন্তু এই কথাটা বলেনি যে এইটা বিএলও ডিউটি দেওয়াটা হচ্ছে বেআইনি, এটা সংবিধান বিরোধী, এই কথাটা কিন্তু তারা বলেনি। তার মানে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা না থাকলে তাহলে বিএলও ডিউটি দেওয়া থাকতো, এটা রাজ্য সরকার মেনে নিচ্ছে, তাই না? মধ্যশিক্ষা পর্ষদ শুধুমাত্র তাদের নিজেদের এমপ্লয়ি যারা আছে, মানে মধ্যশিক্ষা পর্ষদে যারা কাজ করেন, শিক্ষক শিক্ষাকর্মীদের নয়, কিন্তু শিক্ষিকাদের নয়, তারা তাদের নিজেদের এমপ্লয়িদের ছাড় দেওয়ার কথা বলেছে। মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু আমাদের যে আচরণবিধি সেটা কিন্তু মেনটেন করে তারা। তাহলে তারা কিন্তু নির্বাচন কমিশনকে বা ডিএমদের চিঠি দেননি এখনও পর্যন্ত যে বিএলও ডিউটি তারা যাতে না দেয় সেই ব্যাপারে পদক্ষেপ করুক, সে কথা কিন্তু তারা বলেনি, উচ্চারণও করেনি। তাদের সরকারের, রাজ্য সরকারেরও কিন্তু একটা মদত আছে। আমি বললাম যে কেন্দ্রীয় সরকার ভুল করছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভুল করছে, তাহলে আপনারা অ্যাক্টিভলি ভূমিকা নিন, শিক্ষকদের কেন দেওয়া হচ্ছে? শুধু তাই নয়, আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরু হবে, আমরা সবাই জানি। তারপরে ফর্মেটিভ পরীক্ষা আছে, ফর্মেটিভ পরীক্ষা এখনও চলছে কিছু কিছু জায়গায়। তাহলে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, থার্ড সেমিস্টার শুরু হবে। তাহলে একবারে পুজো পর্যন্ত সবাই টিচাররা ব্যস্ত থাকবে। তার মাঝখানে এই এসআইআর এই কাজটা করবে কী করে, বিএলও কাজটা করবে কী করে? এটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না? তাহলে এটা তো রাজ্য সরকার কোথাও কিছু বলছে না। মুখ্যমন্ত্রী এত বিপ্লব করেন, এত বড় বড় কথা বলেন, কেন্দ্রের বিরুদ্ধে নাকি এত সোচ্চার তিনি, কোথায় তিনি তো বলছেন না যে আমাদের রাজ্যের শিক্ষকদের বিএলও ডিউটি দেওয়া হবে না। কারণটা কি আমরা জানি, যে বোঝাপড়াটা কোন স্তরে আছে আমরা জানি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি যে ইতিমধ্যেই আমরা কেন্দ্রকে চিঠি দেওয়ার পরে, মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পরে, এবং দুঃখের বিষয়, সবচেয়ে আক্ষেপের বিষয়, কোনো সংবাদপত্র একটা লাইনও কোথাও উল্লেখ করেনি। এটা একটা অত্যন্ত লজ্জার ব্যাপার। মানে আমাদের সংবাদ মাধ্যম আমাদের রাজ্যের কিভাবে বশীভূত হয়েছে, সে মোদির কাছে বলুন আর দিদির কাছে বলুন, কিভাবে তারা চাটুকারিতা শুরু করেছে যে আমরা এত বড় একটা চিঠি দিলাম, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে তারা একটা লাইনও কোথাও লিখলো না যে এই কাজটা তারা করতে পারে না। উল্টে তারা যুক্তি দেখাচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আমি কিছু লোকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যুক্তি দেখাচ্ছে না, হ্যাঁ টিচাররা করবে না কেন ডিউটি। মানে কি মানসিকতা তারা পোষণ করে ভাবুন, মানে কি জঘন্য জায়গায় রাজ্যটাকে। এই মিডিয়ারও একটা বড় ভূমিকা আছে, কিন্তু আমাদের রাজ্যটা যে আজকে এই জায়গায় চলে গেছে এর পেছনে মিডিয়ারও একটা বড় ভূমিকা আছে। তারা চাটুকারিতা করতে করতে, সে কেন্দ্রের চাটুকারিতা বা রাজ্যের চাটুকারিতা, এই জায়গায় তারা গেছে। তো যাই হোক, আমি যেটা বলি শুনুন, সেটা হচ্ছে আমাদের রাজ্যের পার্সপেক্টিভটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে বর্ডার স্টেট,
বিহারের সামান্য কিছু বর্ডার আছে, নেপালের সঙ্গে আছে, ওই মালদার কাছাকাছি কিষানগঞ্জ জেলাটাও আছে। তো ওটা একটা আলাদা বিতর্ক। আমাদের যে রাজ্যটা আছে পশ্চিমবঙ্গ, সেটা কিন্তু অনেকটাই বর্ডার আছে, সে উত্তর দিনাজপুর থেকে শুরু করে একেবারে মানে সুন্দরবনের লাগোয়া অঞ্চল পর্যন্ত দেখবেন বিশাল দীর্ঘ বর্ডার আর কি, কয়েক হাজার কিলোমিটার। তো আমি যেটা বলছি যে আমাদের রাজ্যে বিএলও ডিউটি করাটা কিন্তু অত্যন্ত টাফ, এটা মনে রাখবেন আপনারা। কারণটা কি, যে আপনি যদি ভুল করেন বা আপনার রিপোর্টে যদি কোথাও ভুল থাকে, পরবর্তীকালে কেউ কমপ্লেন করলে যদি সেই ধরা পড়ে, তাহলে বলির পাঠা কিন্তু আপনাকেই করা হবে, বিএলওকে করা হবে, শিক্ষক এবং শিক্ষিকা যারা যাচ্ছে। কারণটা কি আমি বলছি, যে রাজ্য সরকারও সাহায্য করতে চাইবেন আপনাকে, আপনি সঠিকভাবে ডিউটিটা করুন, আপনি নিরপেক্ষভাবে ডিউটিটা করুন, নিরপেক্ষভাবে ভোটার তালিকা তৈরি করুন, সেখানে রিভিউ করে যাদের নাম বাদ যাওয়ার কথা সে বাদ যাক, বা যদি অবৈধ কোনো অনুপ্রবেশকারী থেকে থাকে, যদি অবৈধ কেউ ভোটার থেকে থাকে সেটাকে বাদ দিন, সেটাও কিন্তু রাজ্য সরকার চাইবে না। কারণ আমরা সবাই জানি, ইতিমধ্যে আমাদের কাছে যে খবর, আমরা যে সার্ভে রিপোর্ট পেয়েছি আর কি, মানে আমরা বিভিন্ন স্তর থেকে যে খবরটা নিয়ে, আমাদের ভোটকর্মী ঐক্যমঞ্চের বিভিন্ন মাধ্যম থেকে খবর নিয়ে আমরা যেটা পেয়েছি, আমাদের রাজ্যের প্রায় 100টা বিধানসভাতে এমন ভোটাররা আছেন যাদের ভোটার লিস্টে নাম আছে, তারা যদি ভোটার লিস্ট থেকে এক্সক্লুডেড যদি হয়ে যায় মানে বাদ চলে যায় আর কি, তাহলে কিন্তু যারা দাপিয়ে বেড়াচ্ছেন তাদের কিন্তু পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে, এটা আমরা জানি। আর সেই কারণেই রাজ্য সরকারের সহযোগিতা আপনারা কতটা পাবেন, তাহলে সেই ব্যাপারে কিন্তু আমাদের সন্দেহ আছে। তাহলে দেখুন, উভয় দিকেই বিপদ। এক হচ্ছে আপনি ফলস স্টেটমেন্ট দিতে পারবেন না, ভুল স্টেটমেন্ট দিতে পারবেন না, আর সঠিক স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে যে পদক্ষেপটা নেওয়া দরকার, তার প্রথম পদক্ষেপ হচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটি। কারণ আপনি যদি একেবারে উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ হয়ে নদিয়ার একটা অংশ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার অংশ, টোটাল এই যে অংশটাতে, এবং আরও কিছু কিছু জায়গায় যেগুলো অত্যন্ত সেন্সিটিভ এলাকা যেটা আমি বলি, সেই জায়গায় যদি আপনি রিভিউ করতে যান, নিশ্চয়ই ভোটার তালিকাতে অনেক গরমিল আছে, এটা নিশ্চিত। আমরা বিভিন্ন জায়গায় খবর পাই, তো কারণ আপনাকে অনেক দূরে যেতে হবে না। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এখানে পঞ্চায়েত নির্বাচনে 2023 সালে যেদিন ভোট হওয়ার কথা ছিল, তার আগের দিন রাতে 12টার সময় খবর এলো আমাদের কাছে, যারা ভোট করতে গিয়েছিলেন তারা খবর দিলেন যে রাত 12টার মধ্যে ভোট কমপ্লিট হয়ে গেছে। তার আগের দিন করে ব্যালট বাক্স সিল করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এগুলো হচ্ছে দেশের মধ্যে একটা দেশ তৈরি হয়ে গেছে। এবং মানে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কোনো শঙ্কা নেই যে রাজ্য সরকারের মদতেই এই ঘটনাটা ঘটছে। তাহলে তারা যে আপনাকে সাহায্য করবে বিএলও ডিউটি করতে গেলে, সেটা কিন্তু তার কোনো গ্যারেন্টি নেই। কীরকম ব্যাপারটা দাঁড়াবে, ধরুন আপনি উত্তর 24 পরগনার বর্ডার এলাকাতে বা কোনো একটা সেন্সিটিভ এলাকাতে আপনি রিভিউ করতে যাচ্ছেন, আপনার সঙ্গে পুলিশ নেই, আপনার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নেই, পুলিশ থাকলেও আপনাকে সহযোগিতা করছে না, তাহলে সেইখানে আপনি ভোটার লিস্ট রিভিউ করলেন, সে ভোটার লিস্টে ভুল থেকে গেল। পরবর্তীকালে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, যখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হবে, যদি দেখা যায় যে সেই ভোটার লিস্টে ভুল আছে বা অবৈধভাবে ভোটার ঢুকে আছে, অথচ আপনি তাদেরকে বাদ দেননি, তাহলে খাড়ার ঘাটা কিন্তু আপনার উপর এসে পড়বে, ওই পুলিশের উপর পড়বে না, ওই প্রশাসনের উপর পড়বে না, আপনার উপর পড়বে। তাহলে পুরো দায়টা কিন্তু বিএলওর উপরে। তাহলে বিহারের মতো আমাদের রাজ্যেও তাই হতে পারে, ডিএমরা আপনাদেরকে সাসপেন্ড করতে পারে, তাদের মাইনে বন্ধ করে দিতে পারে, বা ডিএমরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে সুপারিশ করতে পারে এদেরকে সাসপেন্ড করে এদের মাইনে বন্ধ করে দেবে। বিহারে যেমন 40 জনকে অ্যারেস্ট করেছে, এখানেও কয়েকজন অ্যারেস্টেড হতে পারে। তাহলে এই পরিস্থিতিটা কিন্তু আছে, এটা আমি মানে বাস্তবিক অবস্থাটা বিশ্লেষণ করলাম। এই জায়গায় দাঁড়িয়ে বিএলও ডিউটি করার একবারেই বিপক্ষে আমরা, শিক্ষকদের দিয়ে যে শিক্ষিকাদের যে এইটা করাচ্ছে এটার একবারে বিপক্ষে আমরা। এবার যদি আমরা দেখি যে বাধ্য করাচ্ছে গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন, তাহলে যে দাবিটা আরও বেশি করে উঠে আসা উচিত, যখন বিএলও ডিউটি কেউ করতে যাবেন তার সাথে সাথে যখন পাড়াতে বিশেষ করে এলাকায় ঘুরবেন,
তার সাথে নিদেন পক্ষে 2 জন রাজ্য পুলিশ এলাকা চিনিয়ে দেওয়ার জন্য আর 2 জন কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত। এটা আমরা মনে করি। যদিও নির্বাচনের সময় দেখা গেছে যে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সেটিং হয়ে যায়, তাই না? তা সত্ত্বেও আমি বলছি যে পার্সোনাল সিকিউরিটির জন্য এই দাবিটাকে আরও সামনে নিয়ে আসা উচিত। ইতিমধ্যেই আমি বলি আপনাদের, কিছু আন্দোলন ব্যবসায়ী কোম্পানি, আমি তাদেরকে বলি, তারা কিন্তু বাজারে নেমে পড়েছে। কেউ কেউ রাজ্যের সমালোচনা করছে, কেন্দ্রের সমালোচনা করছেন না, আবার কেউ কেউ কেন্দ্রের সমালোচনা করছে, রাজ্যের সমালোচনা করছেন না। এরা উভয়ই কিন্তু দোষী। আসল সত্যটাকে বা সত্যটাকে চাপা দিচ্ছে এরা। আজকে আমি বলছি যে শহীদ মিনার কেন্দ্রিক একটি মঞ্চ আছে, নামটা আমি করতে চাইছি না। তারা কি একবার বলেছে যে নির্বাচন কমিশন, কেন্দ্রের নির্বাচন কমিশন আপনি ভুল করছেন, শিক্ষকদের শিক্ষিকাদের এভাবে জোর করে বিএলও ডিউটি দিয়ে? একটা সাংবাদিক সম্মেলন করেছে কোনোদিন? এটা তারা করবে না। কারণ কি? তারা ওটা করলে ওই মঞ্চের নেতা থাকতে পারবে না। তার নিরপেক্ষ কাজটা করছে না, তাদের দরকার হচ্ছে নেতৃত্ব, আর ওখান থেকে কিছু ফায়দা তোলা, তাই না? কোথায় বলুক, সৎ সাহস যদি থাকে, কেন্দ্রীয় সরকারের সমর্থক যেসব এই মঞ্চগুলো আছে বা সংগঠনগুলো আছে, তাদের নেতারা বলুক একযোগে, আমার সঙ্গে গলা মিলিয়ে বলুক যে আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে কাজটা করছে, জোর করে শিক্ষক শিক্ষিকাদের উপর চাপিয়ে দিচ্ছে এই ডিউটি, তার বিরোধিতা করছি। কেন করছে না? তারা করবে না। আবার আমাদের রাজ্যে এমন কিছু মঞ্চ সংগঠন আছে, আপনারা দেখবেন এরা অতি বিপ্লবী, সবসময় বিপ্লবীপনা দেখান, যে সব কিছুতে বিরোধিতা করছে, আন্দোলন করছে, রাস্তা কাঁপিয়ে দিচ্ছে। আসলে কিন্তু এরা সরকারের চর, সর্বক্ষেত্রেই দেখা গেছে এরা সরকারের চর হিসেবে কাজ করছে। তারা কোথাও তো বলছে না চিৎকার করে যে কেন্দ্রের নির্বাচন কমিশন ভুল করছে, ঠিক তার সাথে সাথে রাজ্য সরকারের ভূমিকাটা কি? রাজ্য সরকার কোথাও তো কিছু বলছে না, তাই না? এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। তো আমাদের যেটা বক্তব্য, দেখুন বিষয়টা হচ্ছে যে আগামী দিনে শিক্ষকদের উপর বা শিক্ষিকাদের উপর একটা বিশাল বিপদের খাঁড়া ঝুলছে। এই এসআইআরকে কেন্দ্র করে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হবে, আমরা যেটা আন্দাজ করতে পারছি। কারণ যারা এই ভোটারদের উপর নির্ভর করে বা এই ভুয়ো ভোটারদের নির্ভর করে লুটে পুটে খাচ্ছে, তারা কিন্তু কেউ চাইবে না এরা ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়। যদিও আমরা পরিষ্কার করে বলতে চাই, যেহেতু ভোট কর্মী ঐক্য মঞ্চ একটা অত্যন্ত নিরপেক্ষ এবং অরাজনৈতিক মঞ্চ, আমরা পরিষ্কার করে বলতে চাই যে আমাদের রাজ্যে যদি কোনো অবৈধ ভোটার থেকে থাকে, আমাদের রাজ্যে যদি কেউ অবৈধ অনুপ্রবেশকারী থেকে থাকে, তাদেরকে চিহ্নিত করা উচিত, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া উচিত। এটা আমরা মনে করি। বেআইনিভাবে যদি কেউ অনুপ্রবেশ করে থাকে, তাদেরকে চিহ্নিত করে বের করা উচিত। যদি কেউ শরণার্থী হয়, তাহলে আমাদের আন্তর্জাতিক যে আইন আছে, সে আন্তর্জাতিক আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এটাও আমরা মনে করি। আমরা কিন্তু কোনো ভনিতা করি না, স্পষ্ট কথা আমরা বলতে চাই যে দেশের যে আইন আছে সে আইনের ঊর্ধ্বে কেউ নয়। সে আইনের মধ্যে থেকেই আন্তর্জাতিক আইন আছে। আপনারা জানেন যে বিভিন্ন সময় উৎপীড়ন নিপীড়নের কারণে অনেকে দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় শরণার্থী হিসাবে, সেরকম হয়। তাহলে সেইটা হলে আন্তর্জাতিক নিয়ম মেনেই কিন্তু তাদেরকে আসতে হয়। তাহলে সেই নিয়ম মেনে যারা এসেছে বা আছে, তাদের ব্যাপারে সহানুভূতির সঙ্গে বিচার করতে হবে। আবার যারা সম্পূর্ণভাবে দেশবিরোধী কাজ করার জন্য ঢুকেছে দেশের মধ্যে, অন্যদের সঙ্গে যোগাযোগ করে এবং সরকারের মদতে তারা কিন্তু পরিপুষ্ট হয়েছে আমাদের এখানে, তাদেরকে চিহ্নিত করা দরকার, তাদেরকে বের করা দরকার। এই কাজটা কারা করবে? এতে তো প্রশাসনের করা উচিত ছিল। এটা তো দরকার ছিল হচ্ছে পুলিশ, বিএসএফ, মিলিটারি, এদের করা দরকার ছিল। এই কাজটা কেন করবে? শিক্ষক শিক্ষিকারা তারা অত্যন্ত নিরীহ, তারা শান্তিপ্রিয় মানুষ, এই কাজগুলো করতে গিয়ে তারা আক্রান্ত হবে। আমি নিশ্চয়ই বুঝতে পারছি কিছু কিছু এলাকাতে ঢুকতে পারবেন না, আপনি দেখবেন ঢুকলেই আপনাকে আক্রমণ করবে, আপনাদের আক্রমণ করবে। এই পরিস্থিতি কিন্তু আমাদের রাজ্যে আছে। এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু, আমি সবারকেই আবেদন করব যে বিচ্ছিন্নভাবে নয়, কোম্পানি খুলে নয়, সবাই মিলে সম্মিলিতভাবে এক সুরে কিন্তু গাইতে হবে, এক সুরেই কথা বলতে হবে যে আমরা নিরাপত্তা ছাড়া, সিকিউরিটি ছাড়া আমরা কিন্তু ওই যে পাড়ায় পাড়ায়, প্রথম কথা হচ্ছে বিএলও ডিউটি থেকে অব্যাহতি দেওয়া, এই লড়াইটা আরও বেশি জোরদার করতে হবে। এটাকে জোরদার করতে না পেরে যদি প্রতিহত করতে না পারি আমরা,
শেষমেশ যদি বাধ্য করে ডিউটি করতে, তাহলে নিরাপত্তার ব্যাপারটাকে গ্যারেন্টি করতে হবে, নাহলে একেবারে সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একবারে শেষ প্রান্ত পর্যন্ত সবটা একবারে থ্রেটের জায়গা। আমি মনে করি, এটা আমরা মনে করি, আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে করে, যে এই জায়গা থেকে প্রচুর ভোটার বাদ যাবে, ভুয়ো ভোটার, অবৈধ অনুপ্রবেশকারী অনেক ভোটার বাদ যাবে, সেই আশঙ্কা আছে। আর সেই আশঙ্কা আছে বলেই আমাদের রাজ্যের যারা শাসক দল, তারা পুরো ভনিতা করে এই দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য কি না বাংলাভাষীর আক্রান্ত হচ্ছে। কেন অন্য সময় তো আক্রান্ত হয়নি, আপনার সময় আক্রান্ত হচ্ছে কেন? আপনি অন্য রাজ্যে তো কোথাও যাচ্ছেন না, আপনার প্রশাসনের কাউকে তো পাঠাচ্ছেন না। যে উড়িষ্যাতে কেন আক্রমণ হচ্ছে, ঠিক আছে, একটা টিম পাঠাই আমি উড়িষ্যাতে, কেন আক্রমণ হচ্ছে? গুজরাটে যদি হয়ে থাকে, উত্তরপ্রদেশে যদি হয়ে থাকে, হরিয়ানায় যদি হয়ে থাকে, হিমাচল প্রদেশে যদি হয়ে থাকে, তাহলে আপনি আপনার প্রশাসনের টিম পাঠাচ্ছেন না কেন? ওখানে যান, সরজমিনে কী ঘটনাটা ঘটছে তদন্ত করে দেখুন, সেটা করছেন না কেন? কেন ভোটারের জন্য নাটকবাজি করছেন, মানুষগুলোকে বিপদে ফেলে দিচ্ছেন? একটা রাজ্যের মানুষ শুধুমাত্র নিজের রাজ্য থেকেই কোনোদিন সে নিজেকে শ্রীবৃদ্ধি করতে পারে? একটা দেশ, এই দেশের মধ্যে একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে যাবে, সেখানে প্রতিষ্ঠিত হবে, বা অন্য রাজ্যের মানুষ আমাদের এখানে আসবে, এখানে প্রতিষ্ঠিত হবে। এটি তো নিয়ম, এটি তো চিরকাল হয়ে এসছে। আপনি নাটকবাজি ছাড়ুন, মাননীয়, বাঙালি প্রেম ছাড়ুন। আপনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন বাঙালিদের দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছেন আপনি। আপনার কথার গুরুত্ব এখন মানুষ কেউ দেয় না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, বিএলও ডিউটি যাদেরকে দিচ্ছে, শিক্ষক শিক্ষিকাদের, তাদেরকে প্রত্যেকে অনুরোধ করব যে আপনারা সবাই এটাকে প্রতিহত করার চেষ্টা করুন। আর যদি বাধ্য হন, নিরাপত্তা ছাড়া কিন্তু কেউ যাবেন না। কারণ আমি যে তথ্যটা দিলাম প্রথমের দিকে, সেই তথ্যটা একবার চোখ বুলিয়ে নেবেন, একবার শুনে নেবেন, দেখবেন যে কী ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে বিহারে। আমাদের রাজ্যে এর থেকে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। কারণ আমরা জানি যে এই রাজ্যটা বর্ডার স্টেট, এখান থেকে আন্তর্জাতিক পাচার চক্র থেকে আরম্ভ করে আন্তর্জাতিক র্যাকেট বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্য থেকে অপারেট করা হয়। সেটা বিভিন্ন সময় দেখা যায়, মিডিয়াতে দেখা যায়, বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট থেকেও দেখা যায়। তো স্বাভাবিকভাবে এই ভোটার লিস্ট ম্যানিপুলেশন করাটাও কিন্তু একটা সেই চক্রের একটা বড় অংশ। তো স্বাভাবিকভাবে এই কাজটা পুরোপুরি চাপিয়ে দেওয়া হচ্ছে শিক্ষকদের উপর, শিক্ষিকাদের উপর। তাদেরকে এই কাজটা করতে গেলে একটা বড় চ্যালেঞ্জিং কাজ। এই জায়গায় নিরাপত্তাটা নিশ্চিত করা একটা বড় ব্যাপার। এই ব্যাপারে আপনারা সবাই সহমতের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে সর্বত্রই ভোটকর্মী ঐক্যমঞ্চের ব্যানারে, দেখুন, আমরা রাজ্যেরও সমালোচনা করছি, আমরা কেন্দ্রীয় সমালোচনা করছি। এরম নয় যে পক্ষপাতিত একদল রাজ্যের সমালোচনা করার নাম করে ভেতরে ভেতরে তোষামত করছে। এ ধরনের দল আছে যারা ওই বিভিন্ন দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখতে পান, বা গত কয়েক বছরে নিশ্চয়ই চিহ্নিত করেছেন তাদেরকে। আর একদল আছে কেন্দ্রের পা চাটা। তো স্বাভাবিকভাবে এরা কোনোদিন নিরপেক্ষভাবে কোনো কিছু করতে পারবে না। জানি কিছু মানুষ তাদের সমর্থক আছেন, কিন্তু তারা নিরপেক্ষ কথাটা কোনোদিন বলেন না। কোথায় বলুক না, আমি নাম করে বলছি, ভাস্কর ঘোষের যদি বুকের পাটা থাকে তাহলে বলুক যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আজকে শিক্ষকদের, প্রাথমিক শিক্ষকদের কেন বিএলও ডিউটি দিচ্ছে, কেন কেন্দ্রীয় শিক্ষানীতিকে বুড়ো আঙুল দেখিয়ে বাইপাস করে কেন ডিউটি দিচ্ছে, ক্ষমতা থাকে বলুক একটা প্রেস মিট করে। তাহলে মনে করবো যে ওর মধ্যে কোনো ভণ্ডামি নেই। আর যদি এটা না করে, তাহলে ধরে নিতে হবে যে ভণ্ডামি। প্রাথমিক শিক্ষকদের এটা ভালো করে বোঝা উচিত। এটুকু বলে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এটা মন দিয়ে শোনার জন্য। এবং শেষে আবেদন করব, যে আগামী দিনে যে চ্যালেঞ্জ আসছে, যে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে আসছে, সেটাকে মোকাবিলা করার জন্য এই ভিডিওটা বা এই ফেসবুক লাইভটা আপনারা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন, বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিন। এবং যারা ইতিমধ্যে ট্রেনিং নিয়েছেন বা ট্রেনিং নিতে যাবেন, বিএলও ডিউটি করবেন, তাদের মধ্যে এটা পৌঁছে দিন। তারা প্রকৃত যে সত্যটা, এবারে এটা ভালো করে বুঝে নিতে হবে যে আমি শাসক দলে আছি, শাসক দলে থাকার জন্য, শাসক দলকে বাঁচানোর জন্য, তাদের স্বার্থ সুরক্ষা করার জন্য আমি ভুয়ো রিপোর্ট সাবমিট করে দিলাম। পরবর্তীকালে কিন্তু রিপোর্টটা যাবে আপনার নামে, ব্যবস্থা কিন্তু নেবে আপনার নামেই নির্বাচন কমিশন। এটা মনে রাখবেন। নির্বাচন ঘোষণা হয়ে গেলে তখন পুলিশও কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে যাবে এবং টপ করে একজনকে অ্যারেস্ট করবে। এটা মনে রাখবেন যে শাসক দলে আছি বলেই মিথ্যা তথ্য দিয়ে আমি ভোটার লিস্ট থেকে কাউকে বাদ দেবো না, তাই না? সেখানে তাদেরকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এই কাজ কিন্তু আর করা যাবে না। বিহারের যে ঘটনা, তার প্রতিফলন দেখে, তার একটার পর একটা নির্যাস দেখে কিন্তু আমরা বুঝতে পারছি এটা। এই আশঙ্কাটা থেকেই কিন্তু আজকে আমাদের এই ফেসবুক লাইভটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।